মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আসছে দিল্লি থেকে। সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। আমার সঙ্গে কমলিকা রয়েছেন, আরও জানবো। কমলিকা, সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব, তার সেই পদত্যাগপত্র, সেই চিঠি আমাদের কাছে আমরা দেখাচ্ছি, মিডিয়ার কাছে সেই চিঠি দেখাচ্ছি। তোমার কাছ থেকে আরও ডিটেলে জানতে চাই কমলিকা। খুব স্পষ্ট যে সুস্মিতা দেবের যে পরিবার, সেটা সন্তোষ মোহন দেবের পরিবার, এবং সেটা বরাক ভ্যালিতে একটা খুব প্রতাপ রয়েছে সেই পরিবারে। সেখান থেকে দাঁড়িয়ে সুস্মিতা দেব এটা ভেবেছিলেন যে খুবই ভালোভাবে তিনি তৃণমূল কংগ্রেসটা করতে পারবেন, এবং সেইভাবে যা দল বলেছিলেন অক্ষরে অক্ষরে সুস্মিতা দেব তা পালন করেন। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে যে দলই থাকবে না, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুস্মিতা দেব এর পক্ষে এই দলে থাকার আর কোনো প্রয়োজনীয়তার থেকেও তার পক্ষে এই দলে থেকে আর কোনো কাজ করা সম্ভব না। কারণ তৃণমূল কংগ্রেসের অস্তিত্বের উপরেই একটা বড় প্রশ্ন চিহ্ন লেগে গেছে, এবং তার জন্যই আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে যে ধরনের ঘটনা ঘটছে, সেখান থেকে দাঁড়িয়ে তিনি এই ইস্তফা দিয়েছেন। এবং এই ইস্তফা তিনি অবশ্যই যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রথমত দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের কনফিউশন, সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেস যা পশ্চিমবঙ্গেই যার অস্তিত্ব এখন আর সেরকম উঠে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে দাঁড়িয়ে জাতীয় রাজনীতিতে তার পক্ষে কোনো রকম কোনো কাজ করা খুবই একটা মুশকিলের বিষয়, এবং তার জন্য এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার দেখা হয়েছে সুস্মিতা দেবের, তিনি ইস্তফা দিয়েছেন। কমলিকা, এখানে একটা প্রশ্ন আছে, তাহলে সুস্মিতা দেব যখনই যে দলে থেকেছেন তখনই দেখা গেছে ভোকাল হয়েছেন সেই দলের। আমি যদি রাজ্যসভার সাংসদ হিসেবে দেখি, তৃণমূলের হয়ে তিনি ভোকাল হয়েছেন, সব সময় একদম লিড করেছেন, ফ্রন্ট লিড করেছেন, ভোকাল হয়েছেন। কি কারণ থাকতে পারে, কি মনে হয়? কোথাও একটা রাজনৈতিক অস্তিত্ব চলে যেতে পারে, এরকম একটা জায়গা থেকে তিনি এবার সরে দাঁড়ালেন? যে আশা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, সেই আশাটা অর্থাৎ কাজ করার জন্য, সেই কাজই যখন তিনি করতে পারছেন না, সুতরাং তৃণমূল কংগ্রেসে থেকে আর তার কোনো লাভ নেই, আর তার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ কমলিকা। কাজ করতে পারছিলেন না সুস্মিতা দেব, যে কারণে সুস্মিতা দেব তৃণমূলের রাজ্যসভার সাংসদ, সেই কাজ তিনি করতে পারছিলেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। সুখেন্দু শেখরের পর এবার সুস্মিতা দেব, আরও ভাঙছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব, আরও ভাঙছে তৃণমূল। যা ছবি দেখা যাচ্ছে একের পর এক ঘটনা পরম্পরা। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী আছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, একেবারেই সুস্মিতা দেব তিনি পদত্যাগ করেছেন ইতিমধ্যেই। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, এবং এই মুহূর্তে তিনি তার হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার বৈঠক চলছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। সুস্মিতা দেব তিনি 2021 সালে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন। কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, এবং তারপর সেখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে তাকে প্রথমে ত্রিপুরা এবং আসামের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, সংগঠন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়, এবং তারপর রাজ্যসভার সাংসদ করা হয়। সুখেন্দু শেখর রায়ের পদত্যাগ, সুখেন্দু শেখর রায়ের যখন আরজি করের ঘটনা ঘটেছিল তারপরেই তার ভোকাল হওয়া, এবং তারপরেই দলের থেকে কিছুটা দূরত্ব বেড়েছিল সুখেন্দু শেখর রায়ের। কিন্তু সুস্মিতা দেব অন্যদিকে তিনি কিন্তু অ্যাক্টিভ ছিলেন, এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণার পর অব্দিও তিনি অ্যাক্টিভ ছিলেন। তাকে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছিলেন, সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির অন্যতম সদস্য ছিলেন সুস্মিতা দেব, এবং তিনি বিভিন্ন জেলায় গিয়ে সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং করে দেখেন। এমনকি 2রা জুন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপরে যখন হামলা হয়, সেই সময় দাঁড়িয়েও কিন্তু সুস্মিতা দেব তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন, এবং সেটাই কিন্তু তার শেষ সমাজ মাধ্যমে এবং প্রকাশ্যে এসে প্রতিবাদ করা, সেটাই শেষ। এবং তার কিন্তু তাকে কোন রকমের অ্যাক্টিভ পার্টিসিপেশন নিতে দেখা যায়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দিল্লিতে আসেন গত রবিবার, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যেতে দেখা যায়নি সুস্মিতা দেবকে।
ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা দূরত্বের বিষয় বারবারই প্রশ্ন উঠছিল। তিনি এটাও সমাজ মাধ্যম থেকে জানা গিয়েছিল যে তিনি ভ্যাকেশনে পাহাড়ে কোথাও রয়েছেন লোকসভার সাংসদ সায়নী ঘোষের সঙ্গে। সায়নী ঘোষ এবং তাদের আরো কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে তারা পাহাড়ে ছুটি কাটাচ্ছিলেন এবং তারপরে তারা দিল্লি ফিরে আসেন। কিন্তু দিল্লি ফিরে আসার পর কার্যত আলোক ছিলেন সুস্মিতা দেব এবং তারপরই তার আজকে পদত্যাগ করা, যেটা আমরা জানতে পারছি যে এর আগে যে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে সুস্মিতা দেবের এবং তারপরেই পদত্যাগের সিদ্ধান্ত এবং এই পদত্যাগের চিঠি তিনি ইতিমধ্যেই ভাইস প্রেসিডেন্টের কাছে জমা দিয়ে দিয়েছেন। তিনি এর কারণ কি কারণে তিনি পদত্যাগ করছেন সেটা তিনি জানাননি। তিনি শুধু জানিয়েছেন যে ইমিডিয়েট এফেক্টে তার পদত্যাগ তিনি করছেন এবং তার পদত্যাগ গ্রহণ করা হোক সেই অনুরোধ তিনি জানিয়েছেন। এখনো পর্যন্ত অফিসিয়ালি সুস্মিতা দেব কেন ছাড়লেন সে বিষয়ে সুস্মিতা দেব কোনো বক্তব্য রাখেননি, তার কোনো বয়ান সামনে আসেনি, তার এমনকি সমাজ মাধ্যমেও এখনো পর্যন্ত তিনি কোনো পোস্ট করেননি। এবার দেখা যে তার এই রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পেছনে কি কারণ তিনি উল্লেখ করেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা খুব স্পষ্ট। দেখো, লোকসভায় ভাঙন সুস্পষ্ট, আজকেই হয়তো ব্লক বন্টন হয়ে যেতে পারে। আলাদা করে তৃণমূল যারা লোকসভার সাংসদরা রয়েছেন, যারা বিদ্রোহী সাংসদ রয়েছেন, তাদেরকে স্পিকারের কাছে তাদের আবেদন হয়েছে। স্পিকার দুদিন দিল্লির বাইরে ছিলেন, তিনি আজকে ফিরে এসেছেন এবং আজকে ফিরে এসে স্পিকার তিনি তার স্পিকার অফিসে তার এই কাগজ জমা পড়বে এবং তারপরে স্পিকার তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এক রাজ্যসভার সাংসদ একদিকে যখন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছিল বারবার করে যে তাদের রাজ্যসভার ঘর পোক্ত রয়েছে, তাদের রাজ্যসভা আর ভাঙানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে সুস্মিতা দেবের মতো একজন অ্যাক্টিভ লিডারের পদত্যাগ করা কিন্তু একটা বড়সড় ধাক্কা এবং এমন একটি সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দিল্লিতে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার হাত ধরে সুস্মিতা দেব এসেছিলেন তৃণমূল কংগ্রেসে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে রয়েছেন সেই সময়। মৈত্রীর সঙ্গে থাকো, মৈত্রীর সঙ্গে থাকো। আবির আছে আমার সঙ্গে। আবির, সুস্মিতা দেব, এই সুস্মিতা দেব, আমি সেই সময়টা বোঝার চেষ্টা করব, সেই যে সময় সুস্মিতা দেবের জয়নিং বা যে সময় তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ করে, যে সময় এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূলের জমি যথেষ্ট শক্ত এবং তৃণমূলের নজর তখন উত্তর পূর্বের রাজ্যগুলো যেখানে বাংলাভাষী মানুষ তারা থাকেন। আবির, আবিরের সঙ্গে কথা বলবো পরবর্তীতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূলের জন্য ধাক্কা তো বটেই, কারণ মৈত্রী বলছিল যে তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল মনে করেছিল যে এবার রাজ্যসভার দরজা হয়তো বন্ধ, রাজ্যসভায় আর নতুন করে রক্তক্ষরণের কোনো জায়গা নেই। ঠিক সেই রকম জায়গা থেকে একজন রাজ্যসভার সাংসদ এবং তিনি একজন মহিলা সংসদ, তিনি তৃণমূল ছেড়ে বা রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। অত্যন্ত বড় ধাক্কা নিঃসন্দেহে, কারণ এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রয়েছেন দিল্লিতে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্মিতা দেবকে নিয়ে এসেছিলেন, রাজ্যসভার সাংসদ করেছেন, সেই রাজ্যসভার সাংসদ পদ তারা অভিষেক মমতা দিল্লিতে থাকাকালীন সেই সময় সুস্মিতা দেব ছেড়ে দিচ্ছেন এবং ছেড়ে দিয়েছেন, বলা ভালো ছেড়ে দিয়েছেন। এবার কি একের পর এক ভাঙন আমরা দেখছি। বিধানসভা থেকে শুরু হয়েছে তৃণমূলের, তারপরে লোকসভা থেকে, রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় এর আগেই তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন, সাংসদ পদ থেকে, আর এবার সুস্মিতা দেব। মৈত্রী, আমি রাজনৈতিকভাবে একটু বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে তৃণমূলের জন্য বড় ধাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুস্মিতা দেব, যার উপর উত্তর পূর্ব ভারতে আস্তে আস্তে জমি বিস্তার করার জন্য যার উপর ভরসা করা হয়েছিল, রাজ্যসভার সাংসদ করে আনা হয়েছিল এবং একজন মহিলা মুখ রাজ্যসভার সাংসদ, যিনি ভোকাল, বারবার দলের হয়ে কথা বলেছেন সমাজ মাধ্যমে বা গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, তার সরে যাওয়া কত বড় ধাক্কা? দেখো, নিশ্চিতভাবে সুস্মিতা দেব তিনি একজন আপাদমস্তক রাজনীতিবিদ এবং একেবারে স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, রাজনীতির দক্ষ কারিগর, দক্ষ অভিজ্ঞতা রয়েছে সুস্মিতা দেবের। তার ব্যাকগ্রাউন্ডও কিন্তু একেবারে কংগ্রেসি ঘরানার ব্যাকগ্রাউন্ড এবং সেখান থেকে তাকে পাওয়া কোথাও একটা গিয়ে তৃণমূলের জন্য একটা বড় লাভের জায়গা হয়েছিল। তার কারণ তার সাংগঠনিক যথেষ্ট ক্ষমতা ছিল উত্তর পূর্বে, বিশেষত অসম এবং ত্রিপুরার মতো শহরে তার কিন্তু
যথেষ্ট সাংগঠনিক মজবুতি ছিল, কারণ তার আগে তৃণমূল কংগ্রেসে আসার আগে কংগ্রেসে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে তার সেই সাংগঠনিক ক্ষমতা এবং তার যে সাংগঠনিক এবিলিটি রয়েছে সেটাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং দিল্লিতেও রাজ্যসভার ক্ষেত্রে ধরো জাতীয় রাজনীতির ক্ষেত্রে যখনই বক্তব্য রাখার দরকার হয় এবং সেক্ষেত্রে ভোকালের মানুষের দরকার হয়, সেক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়াল এবং যার রাজনৈতিক জ্ঞান যথেষ্ট পোক্ত রয়েছে এইরকম রাজনীতিবিদ সবসময় যে কোনো দলের জন্য একজন অ্যাসেট হয়ে থাকেন, বিশেষত জাতীয় রাজনীতির ক্ষেত্রে। রাজ্যসভার ক্ষেত্রে দেখা গিয়েছে সুস্মিতা দেব একাধিক বক্তব্যে তিনি তৃণমূলের হয়ে তিনি বক্তব্য রেখেছেন, একাধিক ডিবেটে তিনি পার্টিসিপেট করেছেন এবং শুধু সেটাই নয়, তিনি কিন্তু একাধিক যে তৃণমূলের ধর্ণা কর্মসূচি সেই সমস্ত ক্ষেত্রে তার কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। মহিলা মুখ এবং তিনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ হিসাবে তিনি পরিচিত। ফলে তার তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া নিঃসন্দেহে তৃণমূলের জন্য জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় ধাক্কা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বার্তাটিও কিন্তু যাচ্ছে যে সমস্ত রাজনীতিবিদরা যারা অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সেই সমস্ত রাজনীতিবিদরাও কিন্তু ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ কোর যারা পুরনো তৃণমূল কংগ্রেসের যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তারাই যে শুধু ছাড়ছেন তাই নয়, যারা তৃণমূল কংগ্রেসের একটা প্রসপেক্ট দেখে তৃণমূল কংগ্রেসের একটা ভবিষ্যৎ আছে ভেবে যারা তৃণমূল কংগ্রেসে এসেছিলেন তারা কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন। সুস্মিতা দেবের 5 বছরের টেনিয়র এবং তার মধ্যেই তৃণমূল কংগ্রেসে 5 বছর তিনি থাকলেন এবং তার মধ্যেই তার তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া, এটা কিন্তু একটা বড় সড়ো তৃণমূল কংগ্রেসের জন্য জাতীয় রাজনীতির ক্ষেত্রে বড় সড়ো একটা ধাক্কা। এবং বিশেষত উত্তর পূর্বের ক্ষেত্রে যখন উত্তর পূর্বে তৃণমূল কংগ্রেস নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করছে এবং জাতীয় রাজনীতিতেই মূলত বাংলার বাইরেও অন্যান্য রাজ্যে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা তারা করেছে এবং বিশেষত উত্তর পূর্বে অসম এবং ত্রিপুরায় তারা শক্তি বাড়ানোর চেষ্টা করেছে, সেখানে সুস্মিতা দেবের ভূমিকা কিন্তু একেবারে অনস্বীকার্য ছিল। সুস্মিতা দেব কিন্তু সব থেকে বড় ভূমিকা সেখানে গ্রহণ করেছিলেন, সংগঠনের দিক থেকে হোক, সেখানকার মানুষদের সঙ্গে তার কানেক্টের দিক থেকে হোক এবং তার যে রাজনৈতিক পরিচয় রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সেটা তৃণমূলের জন্য একটা বড় রসদ হয়ে দাঁড়িয়েছিল। ফলে যখন সুস্মিতা দেব তিনি পদত্যাগ করছেন তখন কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের জন্য জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় সড়ো ধাক্কা নিঃসন্দেহে। অতনু, জাতীয় রাজনীতির ক্ষেত্রে নিঃসন্দেহে বড় সড়ো ধাক্কা এবং তিনি পদত্যাগ করলেন, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। দেওয়ার পর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার বায়ো চেঞ্জ করলেন, স্ট্যাটাস চেঞ্জ করলেন, সেখানে এক্স এমপি এখন লেখা, সেখানে এক্স এমপি। সুস্মিতা দেব উত্তর পূর্বের রাজনীতির ক্ষেত্রে একটা বড় মুখ, বড় নাম কংগ্রেস এবং কংগ্রেস থেকে পরবর্তীতে তৃণমূলে 2021-এ যখন এ রাজ্যে মোটামুটি পায়ের নিচে শক্ত জমি জাতীয় রাজনীতিতে তখন নজর তৃণমূলের এবং তার শুরু হতে পারত উত্তর পূর্ব থেকে বলে তারা মনে করেছিল সে সময় এবং সেই জন্য উত্তর পূর্বে যে বাংলাভাষী মানুষরা রয়েছেন তাদের উপর যদি কোনোভাবে প্রভাব ফেলা যায় তার জন্য নজরে উত্তর পূর্ব এবং সুস্মিতা দেবকে সে সময় নিয়ে আসা। এবং দেখা গিয়েছে শুধুমাত্র উত্তর পূর্ব কেন, দিল্লিতেই যখন কোনো কর্মসূচি হয়েছে সেই সব কর্মসূচিতে একেবারে সামনের সারিতে মুখ হিসেবে সুস্মিতা দেব এখন রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে গেলেন, যা তৃণমূলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লির হাওয়া কি বলছে দিল্লির হাওয়া কি বলছে? এক তো রাজ্যসভার দরজা বন্ধ ছিল বলে তৃণমূল দাবি করছিল শুভেন্দু শেখর রায়ের পরে, এবার সুস্মিতা দেবও রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। দ্বিতীয়ত এই মুহূর্তে যে পরিস্থিতি, দলের ভাঙন ঠেকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই দিল্লিতে থাকার পরও রোজ একটা করে ব্রেকিং নিউজ আসছে দল ছাড়ার বা আলাদা ব্লক হওয়ার। দিল্লির হাওয়া কি বলছে? হাওয়া কিন্তু যদি তাপমাত্রার দিক থেকে দেখা হয়, দিল্লিতে তাপমাত্রা 45 ডিগ্রি এবং রাজনৈতিক তাপমাত্রা কিন্তু এর থেকেও অনেক বেশি বেড়ে গিয়েছে। তার কারণ তৃণমূলের ভাঙন ক্রমশ সেই উত্তাপ বাড়াচ্ছে। একদিকে গত পরশুদিন যখন তৃণমূল সাংসদদের তরফ থেকে দাবি করা হয় যে তারা 20 জন সাংসদ তারা আলাদা ব্লক করে বসার জন্য তারা আবেদন জানিয়েছেন এবং তারা লোকসভা স্পিকারের কাছে তারা আবেদন জানিয়েছেন, সেই এমন একদিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে আর তার অবস্থান পোক্ত করার চেষ্টা করছিলেন। গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী
গান্ধীর সঙ্গে দেখা করছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম গিয়ে পৌঁছেছে এবং আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার কথা, সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আসা অন্যতম সাংসদ এবং নেতা সুস্মিতা দেব তার পদত্যাগ করা, অর্থাৎ কোথাও একটা গিয়ে তারা যত চেষ্টা করছেন জাতীয় রাজনীতিতে রিলেভেন্ট হওয়ার এবং জাতীয় রাজনীতিতে একের পর এক পদক্ষেপ করার, যাতে তাদের যে সমস্যার জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কোথাও জাতীয় রাজনীতিতে তারা রিলেভেন্ট হতে পারেন, সেই চেষ্টা যখন তারা একদিকে চালাচ্ছেন, অন্যদিকে তখনই কিন্তু তাদের পিছন থেকে ঘর ভাঙছে। এটা অনেকটা নদী ভাঙনের মতো, নদীর একদিকে নদী যত চেষ্টা করা হয় বাঁধ দেওয়ার, যত তারা চেষ্টা করছেন তত তার ভাঙন কিন্তু বাড়তে থাকছে এবং এই ভাঙনের কিন্তু শেষ কোথায় সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। দেখো, রাজ্যসভার ক্ষেত্রে বারবার করে এটা দাবি করা হয়েছিল তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যে রাজ্যসভায় তৃণমূলের যে ঘর রয়েছে সুখেন্দু শেখর রায় ছাড়া আর কোথাও ভাঙন পাঠ দেওয়া সম্ভব নয়। এক প্রথমবারের সাংসদ তার পদত্যাগ করার কথা ছিল, কিন্তু সেটাও কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামলে দেওয়া হয়েছিল বলে তাদের তরফ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু সুস্মিতা দেব, যিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং যিনি উত্তর পূর্বের দায়িত্বে তিনি ছিলেন, এরকম একজন রাজনীতিবিদ যিনি কয়েকদিন আগে পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। দেখো, যে সমস্ত সাংসদদের কথা বলা হচ্ছে যারা বিক্ষুব্ধ ব্রিগেডে যাচ্ছেন, তুমি যদি তাদের একটু হিস্ট্রি দেখো, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু নির্বাচনের ফলাফলের পরে তারা কার্যত অ্যালুপ হয়ে গিয়েছিলেন পার্টির কাছ থেকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ইন্ডিকেশন পাওয়াই যাচ্ছিল। কিন্তু সুস্মিতা দেব এমন একজন রাজনীতিবিদ যিনি ওইটাই তুমি বলছিলে দিল্লির হাওয়ার কথা। আমি সোশ্যাল মিডিয়ায় নজর রেখে দেখতে পাচ্ছি যে এক্স হ্যান্ডেলে সুস্মিতা দেব, তিনি এক্স হ্যান্ডেলে নিজের বায়োতে লিখছেন ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট। লোকসভায় যখন তিনি মেম্বার ছিলেন 2014 থেকে 19 সেই সাল উল্লেখ করেছেন রাজ্যসভার 2021 থেকে 23, 2024 থেকে 26 ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, একদম শেষে লেখা ইন্ডিয়া ফার্স্ট। এই সুস্মিতা দেবের আগে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন আরও একজন, তিনি হলেন সুখেন্দু শেখর রায়। তো এই সুখেন্দু শেখর রায় দুদিন আগেই সাংসদ পদ ছেড়েছেন এবং বলছেন যে সময় আরজি করের ঘটনা, সেই সময় থেকেই তার মনে ভাবনা চিন্তা ছিল যে তিনি এবার এই দল থেকে নিজের যাবতীয় সংস্রব ত্যাগ করবেন, দল থেকে সরে আসবেন এবং মারাত্মক অভিযোগ করছেন, বলছেন সে সময় তিনি খুনও হয়ে যেতে পারতেন। আরজি কর আন্দোলনের সময় থেকে বুঝেছিলাম যে এই দলের কোনো ভবিষ্যৎ নেই। মানুষ, সেটাই ছিল লাস্ট ওয়ার্নিং অফ দ্য পিপল। তিওয়াল লিখন আমরা পড়তে পারিনি, বরঞ্চ ওই অপরাধটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার জন্য সমস্ত প্রমাণ লোপাট করা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়, যার জন্য আজও ওই ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল, সমস্যার সমাধানটা হয়নি এখনো পর্যন্ত। তখনই আমি ভেবেছিলাম যে দল ছেড়ে দেবো, রাজ্যসভা ছেড়ে দেবো, আমার যদি কিছু ঘটে, কারণ আমাকে সুপার কিলার দিয়ে মারিয়ে দিতে পারে। মালদার ইংরেজবাজার পুরসভার ভাইস প্রেসিডেন্ট দুলাল সরকার, তাকে যারা খুন করালো সুপারি কিলার দিয়ে, তারা সবাই এখন জেলে আছে, তারা সবাই তৃণমূলের। তো আমাকেও করতে পারে। আমার কণ্ঠরোধ করবার জন্য পুলিশ আমাকে 2বার সামন করেছিল একই দিনে। আমি একটা টুইট করেছি, তার জন্য আমাকে ডেকে পাঠানো হচ্ছে একই দিনে 2বার। আমি তো বুঝলাম যে মতলব খারাপ, তখন আমি হাইকোর্টে গেলাম। তারপর ওরা আমার সঙ্গে কম্প্রোমাইজ করলো। কিন্তু আমিও ধর্নায় বসেছিলাম, কলকাতাতেও বসেছি, দিল্লিতেও আমি 10 জন লোককে নিয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমি জানতাম যে এই দল থাকবে না, ঠিক আছে, আর কিছুদিন বাদে তো ইলেকশন হবে, এটা লক স্টক অ্যান্ড ব্যারেল, দিস পিপল উইল গো। তাই হলো। তার পুরনো দল তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে সুখেন্দু শেখর রায় বলছেন এরা রাজনৈতিক শিষ্টাচার জানে না, হারের পর হার মানতেও শেখেনি। হেরে যাওয়ার পরও একটা পর্যবেক্ষণ হয়, পর্যালোচনা হয়। একটা কারণ বলা হয়েছে যে নির্বাচন কমিশন এবং আধা সেনা মিলিয়ে আমাদের হারানো হয়েছে, এর বাইরে আর কোনো ব্যাখ্যা হলো না। অর্থাৎ আমরা কোনো পাপ করিনি, আমরা কোনো অপরাধ করিনি, এটা জনগণের রায়কে অসম্মান করা। আর গণতন্ত্রে যদি জনগণের রায়কে অসম্মান করি তাহলে সেই দল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। ইন্দিরা গান্ধীর মতো মানুষ, যাকে তখনকার বিরোধীরা ডিক্টেটর বলতেন, তিনি পরাজয়ের পরে রাষ্ট্রপতির কাছে ইস্তিফা দিলেন এবং 2 লাইনের একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রেসকে যে জনতার রায় আমি মাথা পেতে নিলাম। এটা গণতান্ত্রিক শিষ্টাচার, গণতান্ত্রিক সৌজন্য, যেটা ইন্দিরা গান্ধী দেখাতে পেরেছিলেন, তথাকথিত ডিক্টেটর। আমরা এই শিষ্টাচারটা পর্যন্ত দেখাইনি।